সংঘের তত্ত্বাবধানে, সংঘের ব্যবস্থাপনায় সংঘ কাজ বিস্তারে ব্রতী হন তাদেরকে আমরা বলি সংঘের প্রচারক। এতে ট্রান্সফার হয়, আজকে এখানে কালকে সেখানে, এ রাজ্য সে রাজ্য। তো দত্তবন্ধ ঠেঙ্গিজি এরকম একজন প্রচারক ছিলেন। তো ওনাকে যখন বলা হয় যে তুমি প্রতিষ্ঠা করো এরকম আমাদের কর্মচারী সংগঠন, তখন উনি জানতেন না যেহেতু বিষয়টা, সেজন্য শ্রমিক সংগঠন আইএনটিইউসি সদস্য হয়ে তার কর্মপদ্ধতি জেনে কিভাবে কাজ করে তারপরে এই সংগঠন উনি পরে 2 বছর পরে প্রতিষ্ঠা করেছেন। তো সেই কারণে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে আমাদের জানা দরকার। আর এই টার্মটা আরএসএস বা সংঘ, এটা আমরা খবরের কাগজে পড়েছি, টিভিতে বিভিন্ন ধরনের আর বিতর্ক সভা হয় আমরা দেখেছি, সেখানে আমরা এই সম্পর্কে জেনেছি। কিন্তু সংঘের কথা সংঘের মানুষের মুখ থেকে, সংঘের কার্যকর্তার মুখ থেকে আমরা জানি না বা শুনিনি কখনো। তো সেই জন্য সংঘ সম্পর্কে অনেকের ধারণা ঠিক নেই, পরিষ্কার নেই। তো সেই বিষয়ে বলার জন্যই আর আমি এখানে এসেছি। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালে বিজয়া দশমী তিথিতে মহারাষ্ট্রের নাগপুর শহরে প্রতিষ্ঠা শুরু হয় এর যাত্রা। আজকে 2026 সাল, 101 বছর সংঘের বয়স এখন চলছে। তাহলে এই আবহমান কাল, মানে 100 বছর তো একটা সংগঠনের জন্য কম নয়। এবং এই সংগঠন কিন্তু ক্ষয়িষ্ণু নয়, বাড়ছে। এবং আজ থেকে 100 বছর আগে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, যে কর্মপদ্ধতি নিয়ে সংঘ প্রতিষ্ঠা হয়েছিল, আজকে তা থেকে বিচ্যুত হয়নি। সংঘের যে কর্মপদ্ধতি আছে, হয়তো পদ্ধতিগত সামান্য কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু আদর্শ লক্ষ্য একই আছে। সেই নিয়ে কোনো আপোষ নেই বা সেই রাস্তা থেকে আমরা সরিনি। এটা হচ্ছে একটা অন্যতম সাফল্য, যে আদর্শের সেই সমসাময়িক অনেক সংগঠন, রাজনৈতিক বা নন পলিটিক্যাল অনেক সংগঠন সেই সময় এসছে, তার আগে পরে তারা বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে গেছে। কংগ্রেস বলুন বা কমিউনিস্ট পার্টি বলুন বা আরো যারা যারা ছিল, হয় তারা মৃত বা বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে বিভিন্ন মতাদর্শগত ভাবে তারা বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেছে। কিন্তু আরএসএস এমন একটি সংগঠন যেটা এখনো 101 বছর ধরে একইভাবে চলছে। এই যে কেন চলছে, এর কারণটা হচ্ছে আরএসএস এর কার্যকর্তা। এই আরএসএস এর কার্যকর্তা তাদের যে ত্যাগ বা এই আরএসএস এর প্রতি প্রেম বা দেশের প্রতি ভালোবাসা, এই যে নিরন্তর আদর্শ নিজের মধ্যে থেকে বাঁচিয়ে রাখা, এই বাঁচিয়ে রেখে এই সঙ্গের কাজ করে যাওয়াটাই হচ্ছে এই সংগঠন বেঁচে থাকার মূল কারণ। এই এই যে যে সংগঠন, এই যে কার্যকর্তাদের মধ্যে এই আদর্শবাদ আসছে কোথা থেকে, চিরন্তন এই প্রদীপ জ্বালিয়ে রাখছে কি করে নিজের মধ্যে, এর অন্যতম কারণ হচ্ছে সংঘ প্রতিষ্ঠাতা ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার। সেই জন্য আমরা যখনই সংঘের কোনো পরিচিতি বর্গ হয়, সংঘ সম্পর্কে যখন আমরা বলতে যাই, তখন আমরা প্রথমেই সংঘের প্রতিষ্ঠাতা সম্পর্কে আমরা বলি যে তার জীবনটা অনুধাবন করো। এখনো আমরা যারা একটু পুরনো হয়ে গেছি, অনেক ধরে সংঘের সাথে যুক্ত আছি, তারাও নিরন্তর আমরা তার সম্পর্কে পড়াশোনা করছি, তার সম্পর্কে নতুন নতুন অনেক তথ্য জানছি, যাতে অবিরতভাবে সেই আদর্শবাদ আমার মধ্যে বজায় থাকে। সেজন্য তার সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি। তো এই কেশব বলিরাম হেডগেওয়ার, যাকে আমরা সংক্ষেপে ডাক্তারজি বলি, এনার জন্ম মহারাষ্ট্রের নাগপুর শহরে 1889 সালের 1 এপ্রিল। 1 এপ্রিল হচ্ছে চৈত্র মাসের শুক্ল প্রতিপদ তিথি, মানে যে চৈত্র মাসে আমাদের যে ভারতীয় যে সাল গণনা, সেই সাল গণনার ওটা প্রথম দিন। মানে আমরা যদি বলি আমাদের এখানে যেমন বাংলায় 1 বৈশাখ, তখন বাকি দেশে ওটা বর্ষ প্রতিপদ উৎসব বা বর্ষের প্রথম দিন হিসাবে আমরা উদযাপন করি। তো সেরকম একটা দিনে ওনার জন্ম হয়। তো ওনার পরিবার মূলত অন্ধ্রপ্রদেশের ছিল, পরবর্তীকালে তারা শিফট হয়ে নাগপুরে চলে আসে, আর নাগপুরেই ওনার জন্ম। ছোটবেলা থেকেই ওনার প্রতি, ওনার মনের মধ্যে বা ওনার মধ্যে আর দেশপ্রেম জাগ্রত ছিল। আর তার অনেক ঘটনা আমরা জানি, আপনাদের দু একটা বলছি। যেমন উনি যখন একজন বালক অবস্থায়, যখন একটা গুরুর কাছে পড়াশোনা করতেন, আর সেই গুরু গৃহ থেকে আর ওনার সামনে আর একটা সীতাবর্ণী দুর্গ বলে একটা দুর্গ দেখা যেত নাগপুরে। তৎকালীন আর ব্রিটিশ আমল আমরা জানি। তো সেই সময় ওখানে ব্রিটিশের যে ইউনিয়ন জ্যাক সেই সময় উঠছে, উনি রোজ দেখতেন। কিন্তু ওনার মায়ের কাছে, ওনার বাবার কাছে বা ওনার দাদার কাছে উনি ছোটবেলা থেকে শিবাজি, তারপরে দাদাজি কন্দ্রদেব বা জিজাবাই, এই ধরনের গল্প, শিবাজির গল্প, বিভিন্ন ধরনের গল্প উনি শুনেছেন। তো শিবাজির দেশে, মানে নাগপুর, মহারাষ্ট্র ভোসলেদের সেই সময় আর ওটা রাজ্য, আর সেই নাগপুর শহরে ওরকম পতাকা উঠছে বলে আমাদের একটা ধারণা হয় যে এটা কেন হচ্ছে।
যেহেতু বাচ্চা, সেখানে ওনার কাছে ক্লিয়ার কনসেপ্ট নেই যে কি কেন এটা হচ্ছে। তো তখন ওনার মতে এরকম মনে হলো যে ওখানে যে শিবাজির যে গৈরিক পতাকা সেটা ওড়া উচিত ওই দুর্গের মাথায়। এটা ওনার বন্ধুদের সাথে উনি আলোচনা করলেন, ছোট হলেও তারা আলোচনা করলো যে না, ওইটা তো উঠছে, ওটা তো আমাদের পতাকা নয়, আমাদের তো গেরুয়া পতাকা হতে হবে, তাহলে ওই পতাকাটাকে নামাতে হবে। কি করে নামাবো? না, আমরা সুড়ঙ্গ কেটে ওই দুর্গের মধ্যে পৌঁছাবো, তারপরে ওটা নামিয়ে আমাদের পতাকা ওড়াবো। এরকম যখন গুরুজি থাকতেন না বাড়িতে, তখন গুরুজির একটা ঘরের মধ্যে ওরা সুড়ঙ্গ খোঁড়া শুরু করে। এরকম 3-4 দিন যাওয়ার পরে যখন প্রচুর মাটি আর বাইরে পড়ছে, তো গুরুজি কৌতূহল বশত জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমরা এরকম এত মাটি আসছে কোথা থেকে? তো খোঁজ নিতে নিতে দেখলেন যে ওখানে অনেকটা বড় গর্ত হয়ে গেছে। তো তখন খোঁজ কেন, কি হলো গর্তটা, কেমন কিভাবে করা গেল, তো জানতে পারলেন যে এই ওদের লক্ষ্য আছে। তো উনি বোঝালেন যে তোমরা এখন ছোট আছো, বাচ্চা আছো, তোমরা পারবে না, কিন্তু উনি এই মহৎ উদ্দেশ্যে তারিফ করেছিলেন সেই সময়। এরকম একটা ঘটনা আমরা শুনেছি বা জানি। তারপরে আর আর ভিক্টোরিয়ার যে আর সাম্রাজ্য আরোহণের যে বর্ষপূর্তিতে, আর সেই সময় স্কুলে স্কুলে মিষ্টি বিতরণ হয়েছিল। উনি সেই মিষ্টি নেওয়ার পরেও আর বাড়িতে আস্তে আস্তে সেই মিষ্টি খাননি এবং ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এরকম ধরনের ছোটবেলা থেকে এই ওনার মধ্যে দেশপ্রেম ছিল। যখন আস্তে আস্তে একটু বড় হলেন, মানে কিশোর অবস্থায় এলো, তখন ওই সময় নাগপুর শহরে ডক্টর শিবরাম মুঞ্জে এই নামে একজন সেনাবাহিনীর প্রাক্তন ডাক্তার, আর তার সংস্পর্শে উনি এলেন। সেই সময় ওনার বয়সী, কিশোর বয়সী আরো ওনার বন্ধু বান্ধব তার সাথে যুক্ত হলেন। এই ডক্টর মুঞ্জের তত্ত্বাবধানে সেই সময় আর নাগপুরেতে আর বিপ্লবী কার্যকলাপের সাথে উনি যুক্ত হন। দেশকে আর ব্রিটিশ রাজ থেকে মুক্ত করার জন্য বিভিন্ন ধরনের যে কর্মসূচি বা যেগুলো নেওয়া উচিত সেগুলো উনি যুক্ত হয়েছিলেন। এইভাবে আস্তে আস্তে আর যখন আর একটু বড় হলেন, তখন উনি ওই কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তৎকালীন যে স্কুল পরিদর্শক যখন ওনার স্কুলে এসেছিলেন, নীল সিটি হাই স্কুল, সেই নীল সিটি হাই স্কুলে প্রবেশের সাথে সাথেই আর উনি পরিকল্পনা করে রেখেছিলেন যে ঘরে আর আর যাবে আর স্কুল ইন্সপেক্টর, সেই ঘর থেকে এই বন্দে মাতরম ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হবে। যেহেতু বন্দে মাতরম ধ্বনির উপরে তখন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তো স্বাভাবিকভাবে যে যে ঘরে পৌঁছাচ্ছেন সেই ঘরে একসাথে সমস্বরে আর বন্দে মাতরম ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে, এবং তাতে উনি খুব রাগান্বিত হন। এবং পরে খোঁজ নিয়ে হেডমাস্টার মশাইকে বলেন যে খোঁজ নিন এর পিছনে কারা আছে। খোঁজ নিয়ে খুঁজতে 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 লাস্টে 2-3 জনকে পাওয়া গেল, তার মধ্যে আর কেশব একজন। তো সবাইকে বলা হলো যে তোমরা তোমাদেরকে আপাতত স্কুল থেকে সাসপেন্ড করা হচ্ছে, স্কুলে তোমাদের আসতে পারবে না পড়াশোনার জন্য। এরকম ভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে তখন বাবা মারা চিন্তিত যে ছেলে স্কুলে যেতে পারছে না, পড়াশোনা হচ্ছে না। তখন তারা যোগাযোগ করলেন স্কুল কর্তৃপক্ষের সাথে। স্কুল কর্তৃপক্ষ বললেন যে তোমরা যদি এরকম মুছে লেখা দাও বা একটা দুঃখিত বলে আর লেখো যে ভুল করে ফেলেছি আর হবে না, তাহলেই ঢুকতে দেবো। তো সেই সময় বাকি বাবা মারা করলেও কেশবের হয়ে কেউ আসেনি বা কেশবও চায়নি যে আমার হয়ে কেউ বলুক। স্বাভাবিকভাবে স্কুল থেকে বিতাড়িত হয়। আর সেই সময় আপনারা যারা ইতিহাস জানেন, সেই সময় সারা দেশ জুড়েই আর জাতীয় বিদ্যালয় চালু হয়েছিল ঋষি অরবিন্দের তত্ত্বাবধানে। এই সময় ওখানে জগৎমাল বলে একটা জায়গা আছে, সেখানে ওখানে জাতীয় বিদ্যালয়ে উনি ভর্তি হন। সেখান থেকে ম্যাট্রিকুলেশন পাস করার পরে আবার উনি নাগপুরে ফিরে এসে আবার আর এই বিপ্লববাদী কার্যকলাপে যুক্ত হন। এই সময় ডক্টর মুঞ্জের আর অনুরোধে বা তার পরামর্শে ওনাকে বলা হয় যে তোমাকে যদি ভালো আরো বিপ্লবী কার্যকলাপ চালাতে হয় তাহলে বাংলায় যেতে হবে। কারণ তৎকালীন যুগে আপনারা জানেন যে বাংলা ছিল এই বিপ্লববাদের পৃষ্ঠভূমি, পীঠস্থান। তো সেই জন্য বাংলায়, তো বাংলায় কিভাবে যাবে? তো বাংলায় এসে শুধু ওই বিপ্লববাদের সাথে যুক্ত হলে হবে না, কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসতে হবে। উদ্দেশ্যটা ছিল যে ডাক্তারি পড়াশোনা করতে হবে। ছেলে সেই জন্য ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন। আর আর যে মহারাষ্ট্র নিবাসে উনি থাকতেন, পরে মহারাষ্ট্র নিবাসে জায়গা নেওয়া হওয়ার জন্য আর এই প্রেমচাঁদ বড়াল তৎকালীন যুগে, এখন জানি না রাস্তাটা আছে কিনা, সেই প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে আর শান্তিনিকেতন বলে একটি লজে উনি থাকতেন। আরো কিছু অন্য রাজ্যের ছেলেমেয়েরাও সেখানে থাকতো, ছেলেরা থাকতো। তো সেখানে আসার পরে উনি খুঁজতে শুরু করলেন কোথায় যোগাযোগ করা যায়। তো এখন এই যে দামোদর পিনাক সাভারকর, তার ভাই নারায়ণ রাও সাভারকরের সাথে এনার বন্ধুত্ব ছিল। এরা দুজন মিলে আর এই অনুশীলন সমিতি খুঁজতে থাকেন, এবং অনুশীলন সমিতি খুঁজতে খুঁজতে অনুশীলন সমিতিকে পান। এবং অনুশীলন সমিতি তৎকালীন যুগে আর ঢোকার জন্য অনেক কঠিন পরীক্ষা দিতে হতো, মানসিক পরীক্ষা, বুদ্ধির পরীক্ষা, শারীরিক পরীক্ষা।
যে এখানে যাকে যাকে নেওয়া যাবে না, 100 জন হয়তো আর সুযোগ নেওয়ার চেষ্টা করছে, দেখা হয়তো 10 জন হয়তো সেখানে আর ভর্তি হতে পারছে। তো বিভিন্ন ধরনের কঠিন পরীক্ষা পাস করার পরে উনি সেখানে আর যুক্ত হতে পারলেন। এবং ওনাকে যে ছোট্ট দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে তথ্য আদান প্রদানের দায়িত্ব, খবরাখবর আদান প্রদান। সেখানে ওনাকে একটা ছদ্ম নামও দেওয়া হয়েছিল, নামটা হচ্ছে কোকেন। এই কোকেন নামে উনি কাজ করতেন। এই এর পাশাপাশি ডাক্তারি পরীক্ষা, তার সাথে সাথে এই যে এই ধরনের বিপ্লববাদ, এবং সেই সময় কলকাতার বুকে যত জাতীয়তাবাদী আন্দোলন হয়েছে রাস্তায় নেমে, সবকটাতে উনি সামনে থাকতেন, নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেন। এবং সেই সময় যে বাংলায় যে ন্যাচারাল ক্যালামিটি যা হয়েছে, দামোদরে বন্যা ইত্যাদি কাজে উনি যুক্ত হয়েছিলেন। তো এখান থেকে বোমা তৈরির ফর্মুলা, পিস্তল চালানোর উপায় ইত্যাদি আর উনি নাগপুরে আর নিয়ে যেতেন, মাঝে মাঝে চলে যেতেন ওখানে গিয়ে বন্ধুদের শিখিয়ে আবার চলে আসতেন। এইভাবে পড়াশোনা শেষের পরে উনি আবার নাগপুরে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে কংগ্রেসের সাথে যুক্ত হয়ে যান। কংগ্রেস তখন জাতীয়তাবাদী দল, কংগ্রেস তখন লড়াই করছে। আর এই জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত হওয়ার পরে উনি আদর্শ রূপে তখন পান লোকমান্য তিলককে। তো তিলকের সাথে আর উনি গুরু হিসেবে নেওয়ার পরে তিলকের কাছ থেকে অনেক কিছু তখন শেখেন। এবং তৎকালীন সময় নাগপুরেতে আর মাননীয় লোকমান্য তিলকের সভাপতিত্বে একটি জাতীয় কংগ্রেস অধিবেশন সেই সময় হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই অধিবেশন হওয়ার আগেই তিলকজি মারা যান। এই অধিবেশনে মূলত ডাক্তারজির দায়িত্ব ছিল পুরো ওই অধিবেশন, যেমন আজকে এই মিটিংটা হচ্ছে, তাদের কিছু লোক ব্যবস্থাতে আছে, কেউ জল দিচ্ছে, কেউ চা দিচ্ছে, কেউ জল খাবার দিচ্ছে, কেউ ওই অডিটোরিয়ামের ব্যবস্থাটা দেখছে। তো ওনাকে পুরো ব্যবস্থার দায়িত্ব দেওয়া ছিল যে তুমি পুরো ব্যবস্থাটা দেখবে, 3-4 দিন ধরে চলবে। তো উনি ওনাকে পুরো স্বতন্ত্র দায়িত্ব দেওয়া হয়। তো তখন আর উনি কি করলেন, তো ওনার যারা বন্ধু আছেন, এরকম বন্ধুস্থানীয় কিছু মানুষকে নিয়ে আর উনি একটা গ্রুপ তৈরি করলেন অল্প বয়সী ছেলেদের নিয়ে, তাদের জন্য একটা ইউনিফর্ম তৈরি করে দিলেন, একটা পাগড়ি, একটা খাকি জামা, খাকি প্যান্ট, এরকম যে তোমরা স্বেচ্ছাসেবক, তোমরা এই সভা, এই যে 3 দিন ধরে মিটিং চলবে, মিটিং এ তোমরা ব্যবস্থাটা দেখবে। তো কাউকে রন্ধনশালায় দায়িত্ব দেওয়া হলো, কাউকে গেটে দেওয়া হলো প্রহরী হিসাবে, কাউকে মঞ্চের পাশে দাঁড় করানো হলো। তো এইভাবে সবাইকে সুন্দরভাবে দায়িত্ব দিয়ে দিলেন উনি ভাগ করে, যাতে কোথাও কোনো ভুল না হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল যখন এই কার্যক্রম চলছে, মিটিং চলছে, সেই সময় যাকে রন্ধন বিভাগে দায়িত্ব দেওয়া ছিল সে সেখানে নেই, সে অন্য কোথাও অন্য কোনো বিভাগে এসে কাজ দেখছে। যাকে মঞ্চের পাশে দাঁড়ানো হয়েছিল জল টল ইত্যাদি দেখার জন্য, তো সে সেখানে নেই। তো এই কার্যক্রম কিছুটা বিশৃঙ্খলার মধ্যে শেষ হয়। তখন তার ওনার মাথায় আসে যে শুধুমাত্র ইউনিফর্ম দিলেই হয় না, তার প্রশিক্ষণ দরকার আছে। আর উনি প্রশিক্ষণ কোথায় পেয়েছেন না, অনুশীলন সমিতিতে প্রশিক্ষণ পেয়ে এসেছেন। এখানে দৈনিক শরীর চর্চা হতো, দৈনিক এরকম একটা কিছু করা দরকার, সেখানে দৈনিক আমাদের কিছু এই ধরনের শরীর চর্চা, বুদ্ধির বিকাশ, দেশাত্মবোধক গান, এগুলো হওয়া দরকার। এই সময় বিপ্লববাদী কার্যকলাপের সাথে আরো যুক্ত হওয়ার জন্য ওনার সেই সময় ইংরেজ সরকার 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল। তা সেই সময় উনি জেলে থাকাকালীন উনি আরো বিস্তারিত আমাদের দেশ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে চিন্তা ভাবনা করার সুযোগ পেয়েছিলেন। যে আমাদের দেশে তো এত ঐতিহ্যবাহী পরম্পরা, এত আমাদের ঐতিহ্য, এত সংস্কৃতি ভালো, এত দেশে উর্বর সুজলা সুফলা জমি, তা সত্ত্বেও বারবার কেন বিদেশিদের দ্বারা আমরা পরাজিত হচ্ছি। আজকে গ্রিক থেকে, ইন্দো গ্রিক থেকে শুরু করে পারস্য, এবং পরবর্তীকালে আর মুঘল শাসন, তার আগে সুলতানি শাসন এবং ইংরেজ শাসন, বারবার কেন আমরা পরাধীন হচ্ছি। এত কিছু, আমাদের তো বীরত্বের অভাব ছিল না। তখন তিনি যেটা ওই সময় অনুধাবন করেছিলেন যে আমাদের এত কিছু থাকা সত্ত্বেও যেটা নেই সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের মধ্যে একতা নেই, ইউনিটি নেই। যখন কোনো রাজাকে আক্রমণ করেছে কোনো বিদেশি শক্তি, পাশের রাজ্য তখন ঘুমিয়ে আছে, বা সেই রাজ্যকে যখন আক্রমণ করেছে তার পাশের রাজ্য তখন একসাথে তারা আক্রমণের প্রতিহত করেনি। একা হয়তো পুরু বা হয়তো পৃথ্বীরাজ চৌহান হয়তো লড়াই করেছেন, কৃষ্ণদেব রায় হয়তো লড়াই করেছেন, কিন্তু সামরিকভাবে দেশকে রক্ষা করার জন্য কেউ একসাথে এগিয়ে আসেনি। তো এটা ওনার মাথায় তখন যে এলো যে এরকম একটা সংগঠন করা দরকার যেখানে দৈনিক শরীরচর্চা, বুদ্ধির বিকাশও হবে, আর দেশের মানুষকে একতাবদ্ধ করতে হবে। তো এই সমস্ত চিন্তা ভাবনার পরে উনি ওনার যে চিন্তা ভাবনা যে এরকম একটা আমার কিছু করা দরকার, সেটা ওনার যে সমগোত্রীয় সেই সময় ডাক্তার বন্ধু বা ওনার থেকে যারা সিনিয়র ছিলেন সেই সময়, তাদের সাথে উনি পরামর্শ করলেন। অনেকে উৎসাহ দিলেন, হ্যাঁ ঠিক আছে, এরকম করা দরকার, তুমি করো।
আবরণকে নিরুৎসাহিত করলেন, এটা সম্ভব নয়। যে ব্যাংকে 5টা ব্যাংকে দাঁড়িপাল্লায় ওজন করা সম্ভব, কিন্তু তুমি যেটা বলছো ভারতীয় হিন্দুদের একত্রিত করা, এটা সম্ভব না, এটা অলীক কল্পনা। তারপরে উনি তা সত্ত্বেও দমেননি। উনি ওনার এই পরিকল্পনা মাথায় থাকতে থাকতে উনি তখন কি করলেন, উনি বড়দেরকে নিলেন না। উনি যেমন কিশোর অবস্থাতে বিপ্লববাদী কার্যকলাপে যখন যুক্ত হয়েছিলেন, তেমনি ওই 9, 10, 11, 12-এ পড়া কিছু এরকম কিশোর, কিছু তরুণ, উঠতি তরুণ, এদেরকে সঙ্গে নিয়ে 7 থেকে 8 জন এরকম ব্যক্তিদের নিয়ে উনি এই সংঘের প্রতিষ্ঠা করলেন 1925 সালের বিজয়া দশমীর দিন। তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই যে রূপ এখন আমরা দেখছি সেরকম ছিল না। একটা বিকালে শরীর চর্চা হতো, সেখানে কিছু দেশাত্মবোধক গান হতো, এইগুলো নিয়ে প্রথম শুরু হয়। এখন যেখানে নাগপুর শহরে যে আমাদের সংঘের যে প্রধান কার্যালয়, তার সামনে একটা ছোট্ট মাঠ আছে, সেটা ওই মাঠটা, আর মোহিতে বলে ওখানে একজন একটা রাজ পরিবার ছিল, সেই রাজ পরিবারের একটা পূর্ণ বাড়ি ছিল। সেই বাড়ির সামনে জায়গাটাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রথম শুরু হয়। এখন ওটা আমরা কিনে নিয়ে ওইটা এখন পার্মানেন্ট আমাদের সংঘের যে ট্রেনিং সেন্টার বা এরকম আমরা করেছি। তো এই যে দৈনন্দিন যেখানে সংঘের কিছু না কিছু শেখানো হচ্ছে, বিকাশ ঘটছে, এটাকে সংঘের ভাষায় বলা হয় শাখা। যারা আমাদের লক্ষ্য হচ্ছে সকলকে শাখার মাঠে নিয়ে আসা, সকলে এখানে শিক্ষিত হোক। কিন্তু যারা পারবেন না, তাদের জন্য আপাতত বলা হচ্ছে সাপ্তাহিক মিলন, মানে সপ্তাহে একদিন আপনারা আসুন, সেখানে মিলিত হন, লক্ষ্য থাকবে রোজ ওখানে ওটাকে করার। তো তার জন্য কিছু ট্রেনিং ব্যবস্থা, কিছু প্রশিক্ষণের ব্যবস্থাও আমাদের আছে, এদের তার বিস্তারিত সিলেবাস আছে। তো এই যে এইভাবে আর পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা হয়। আর একদম কর্মকাণ্ড আজকে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। 40টার কাছাকাছি এরকম সংগঠন আছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আদর্শে অনুপ্রাণিত হয়ে সেগুলো গঠিত হয়েছে। তার মধ্যে আর এই ভারতীয় মজদুর সংঘ একটি সংগঠন, তার মধ্যে ভারতীয় জনতা পার্টি একটি সংগঠন। এরপরে যারা বক্তা আছেন তারা বলবেন সেই বিষয় বিস্তারিত। আর এই ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস, তার যে ফেডারেশন আছে, অনেকগুলো ফেডারেশন, প্রায় 40টার মতো ফেডারেশন আছে বিভিন্ন এলাকায় এলাকায়, বিভিন্ন ক্ষেত্রে, শ্রমিক, বিড়ি মজদুর ইউনিয়ন, ট্রাক চালক ইউনিয়ন, হসপিটাল কর্মচারী, অধিভুক্তা বলছি, এরকম এরকম বিভিন্ন ধরনের ক্ষেত্রে ছড়িয়ে আছে বিভিন্ন সংগঠন। তাদের সেরকমই আর আমাদের কল্যাণ, আমাদের